হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের যে CC4 বা GE4 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা ধর্ম এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান কি, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে। এবং আলোচনার শেষে যে উত্তরটি তোমাদের লিখতে হবে সেই উত্তরটিও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করবো এই ভিডিওর শেষে। সেই প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারটির যে সাজেশন 2024 সিসি বা GE4 পেপারটির যে সাজেশন ফোর্থ সেমিস্টারদের, সেই সাজেশনটিও আমি কিছুদিন আগে আমার এই চ্যানেলে আপলোড করেছি। এবং সেই সাজেশনের যে 10 নম্বরের প্রশ্নের যে সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশনের প্রথম যে প্রশ্নটি পলাশী থেকে বক্সারি যুদ্ধ পর্যন্ত 1757 থেকে 65 এই সময়ের পিরিয়ডের মধ্যে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আধিপত্যের ইতিহাস, এবং সেকেন্ড কোশ্চেন ধর্ম এবং সমাজ ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কি, এই দুটি প্রশ্ন কিন্তু ভিডিও লেকচার ক্লাস আমি ইতিপূর্বে দিয়েছি এবং তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটি অবশ্যই দেখে নেবে। এছাড়া সাজেশনের যে প্রত্যেকটি প্রশ্ন, আজকের যে প্রশ্নটি আছে রামমোহন, এটি কিন্তু সাজেশনের 3 নম্বর প্রশ্ন। তো এইভাবে আমি একের পর এক সিরিয়াল ওয়াইজ আমি প্রত্যেকটি প্রশ্ন নিয়ে ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করব। তাই তোমরা যারা এই ক্লাসে পড়ছো, মানে ফোর্থ সেমে পাশে পড়ছো, তোমাদের জন্য আমার এই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, এবং তোমরা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। এখন আমরা আসি আমাদের মূল প্রসঙ্গে। দেখো, এখানে দেওয়া আছে বি হিস্ট্রি অনার্স বা জেনারেল। এখানে অনার্স এই কারণে, এখন তোমরা যারা অনার্সে পড়ছো ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে উঠবে, তোমাদের কিন্তু সামনে আগামীতে তোমরা যখন থার্ড বা ফোর্থ বা ফিফথ সেমিস্টারে উঠবে, তখন এই পেপারটি তোমাদেরকে অনার্সে পড়তে হবে, এবং রাজা রামমোহন রায়ও তোমাদের কিন্তু প্রশ্ন তোমাদের পড়তে হবে। তো সেই জন্য আমি এখানে অনার্স লিখেছি। মূলত এটা জেনারেল বা পাশেদের জন্য ফোর্থ সেমিস্টার GECC4 পেপারটি। এখানে 10 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষা ধর্ম এবং সমাজ, 3টি পার্ট আছে এখানে। শিক্ষা ধর্ম এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদানটা কি। এই প্রশ্নটি আলোচনা করতে গেলে প্রথমে আমাদের রামমোহন সম্পর্কে একটি ভূমিকা লিখতে হবে। ভূমিকায় আমরা কি লিখবো, যে রামমোহন ছিলেন ভারতের নবজাগরণের অগ্রদূত, এটা আমরা সবাই জানি। এবং রামমোহনকে বলা হয় যে ভারতের প্রথম আধুনিক মানুষ, দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, এটা বলা হয়। এছাড়া আধুনিক ভারতের অগ্রদূত বা জনক বলা হয় তাকে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে বলেছেন ভারত পথিক। কারণ কেন বলেছেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ভারতবর্ষে যে আধুনিক যুগের সূচনা হয়েছিল এই রামমোহনের হাত ধরে। এবং পরবর্তীতে দেখা যায় আরো অনেক মনীষী তাকে বলেছেন যে ভারতের ইরাসমাস। এছাড়া বিপিন চন্দ্র তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে ভারতবর্ষে যে নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণের কেন্দ্রীয় চরিত্র ছিল কিন্তু এই রাজা রামমোহন রায়। তা রাজা রামমোহন রায়ের সম্পর্কে অনেকেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তো সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের প্রথমে আলোচনা করতে হবে এই ভূমিকার প্রসঙ্গে। এরপরে দেখো যেটা রয়েছে ধর্ম সংস্কার। রামমোহনের জীবনের সব থেকে বড় যে পার্ট, সেটি হচ্ছে কিন্তু ধর্ম সংস্কার। শুধুমাত্র ধর্ম সংস্কারের উপরেই তার একটা কিন্তু আলাদা প্রশ্ন আসে। তা সেই সময় যে তৎকালীন হিন্দু ধর্মের যে আচার সর্বস্ব, রীতিনীতি, গোড়ামি, কুসংস্কার, ব্রাহ্মণ সর্বস্বতা, পৌত্তলিকতা, বহুদেবত্ববাদ, এইসব বিভিন্ন দিকগুলো কিন্তু রামমোহনকে ব্যথিত করেছিল। এবং রামমোহন বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ পাঠ করে তার মধ্যে যে একেশ্বরবাদের প্রতি একটা অনুরাগ জন্মায়, এবং তিনি একেশ্বরবাদের সমর্থক হয়ে ওঠেন। এরপরে আমরা যেটা দেখছি যে তিনি হিন্দু শাস্ত্র পাঠ করছেন, পাঠ করে তিনি বলছেন যে হিন্দু ধর্মের মূল যে বিষয় সেটি কিন্তু এই পৌত্তলিকতা নয়, না ব্রাহ্মণবাদ, না এই বহুদেবত্ববাদ, এগুলো নয়। হিন্দু ধর্মের মূল বিষয়টি হচ্ছে একেশ্বরবাদ, নিরাকার ব্রহ্মা, যার কোনো আকার নেই, নিরাকার ব্রহ্মের উপাসনাটাই হচ্ছে হিন্দু ধর্মের মূল বিষয়। তা যাই হোক, এই একেশ্বরবাদের তত্ত্ব বা প্রচার করার জন্য তিনি 1803 খ্রিস্টাব্দ নাগাদ একটি পুস্তিকা প্রকাশ করেন ফার্সিতে, যার নাম তুহফাত উল মুহাহিদ্দিন, বা যাকে আমরা বলতে পারি যে একেশ্বরবাদীদের প্রতি। তা রামমোহনের এই যে একেশ্বরবাদ, এই একেশ্বরবাদের সম্পর্কে আলোচনা করার জন্য বা এই ধর্ম সম্পর্কে আরো বিস্তারিত গবেষণা করার জন্য তিনি 1815 খ্রিস্টাব্দে কলকাতা শহরে তার যেসব অনুগামী ছিল, তার যেসব ভক্তরা ছিল, তাদেরকে নিয়ে তিনি তৈরি করেন একটি আত্মীয় সভা। এই সভায় মূল আলোচনার বিষয় ছিল যে বেদ পাঠ।
প্রতিদিন নিত্য নতুনভাবে বেদপাঠ করা হতো এবং এই একেশ্বরবাদের প্রচার করার জন্য বা বৈদান্তিক একেশ্বরবাদের প্রচার করার জন্য তিনি বেদান্তের বাংলা ভাষ্য প্রকাশ করেন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আত্মীয় সভায় সেই সময় কিন্তু প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, হ্যাঁ, রামচন্দ্র বিদ্যাবাগীশ, হ্যাঁ, এরকম যে জ্ঞানীগুণী ব্যক্তিরা সেই সময় কলকাতায় ছিলেন, তারা কিন্তু সেখানে এই সভায় অংশগ্রহণ করে। তাই যাই হোক, রামমোহনের এই ধরনের কাজকর্ম, মানে এই হিন্দু ধর্মের পৌত্তলিকতার বিরোধিতা করা, গোড়ামির বিরোধিতা করা, এর বিরুদ্ধে যে রক্ষণশীল হিন্দু সমাজ কিন্তু এটা ভালোভাবে দেখেনি। তারা ক্ষিপ্ত হয়ে পড়ে রামমোহনের প্রতি এবং রামমোহনের সাথে এই ব্যাপারে, এই একেশ্বরবাদকে কেন্দ্র করে রামমোহনের সাথে সেই সময়কার যেসব হিন্দু ধর্মের পণ্ডিতরা ছিলেন তাদের সাথে কিন্তু তর্ক যুদ্ধ বাধে। সেই তর্ক যুদ্ধে রামমোহন সহজেই কিন্তু জয়লাভ করেন। তা যাই হোক, রামমোহনের এই একেশ্বরবাদকে প্রচার করার জন্য, বৈদান্তিক একেশ্বরবাদ প্রচার করার জন্য তিনি বেদান্ত কলেজও প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই একেশ্বরবাদকে আরো চর্চা করার জন্য তিনি 1828 খ্রিস্টাব্দ নাগাদ ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করছেন এবং এই ব্রাহ্ম সভা 1830 খ্রিস্টাব্দ নাগাদ গিয়ে তৈরি হচ্ছে ব্রাহ্ম সমাজ, যে সমাজের মূল উদ্দেশ্য ছিল যে বিভিন্ন হিন্দু ধর্মের এই পৌত্তলিকতার বিরোধিতা করা এবং বহুদেবত্ববাদ, অলৌকিকতাবাদ, গোড়ামি, কুসংস্কার এগুলোর বিরোধিতা করা এবং পাশাপাশি একেশ্বরবাদের প্রচার করা। এগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই সময় তিনি আরেকটি কাজ করেন, যে ভারতবর্ষে সেই সময় খ্রিস্টান মিশনারিরা আসে। খ্রিস্টান মিশনারিদের যে ধর্মান্তরকরণ, দারিদ্রতার সুযোগ নিয়ে দেশের মানুষদের যে ধর্মান্তরকরণ করছিলেন বা হিন্দু ধর্মের প্রতি তাদের যে অপপ্রচার, এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি তীব্র প্রতিবাদ করেন এবং তিনি একটা গ্রন্থ লিখছেন, প্রিসেপ্টস অব জিসাস। এই গ্রন্থে তিনি খ্রিস্ট ধর্মের যে অলৌকিকত্ব বা যীশু খ্রিস্টের যে দেবত্ববাদ, অবতারবাদ বা খ্রিস্টান ধর্মের যে ত্রিতত্ত্ববাদ, এগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু তীব্র প্রতিবাদ করছেন, এগুলোর বিরোধিতা করছেন। তাই এইভাবে তিনি একদিকে হিন্দু ধর্মের যে কুসংস্কার তার বিরোধিতা করছেন, আবার অন্যদিকে তিনি হিন্দু ধর্মকে কিন্তু রক্ষা করছেন। তো এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে হবে আমাদের ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে সমাজ সংস্কার। দেখো, হিন্দু ধর্মের যে বাল্য বিবাহ, বহু বিবাহ, হ্যাঁ, কৌলিন্য প্রথা, আমাদের বলতে পারি জাতিভেদ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া, এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি তীব্র প্রতিবাদ করেন। কিভাবে প্রতিবাদ করেন না, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে এগুলির বিরুদ্ধে তিনি জনমত গড়ে তোলার একটা চেষ্টা করেন। 1818 খ্রিস্টাব্দ নাগাদ তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম লেখনী ধারণ করেন। সংবাদ কৌমুদী এবং আরো অন্যান্য বিভিন্ন পত্রপত্রিকার সাহায্যে তিনি এই সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করেন এবং সেই সময় 300 জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষর সম্বলিত এক আবেদনপত্র, মানে সতীদাহ প্রথা নিবারণের জন্য তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে কিন্তু এই আবেদনপত্র প্রেরণ করেন এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথার নিবারণ করেন। এবং আমরা এটা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তিনি শুধুমাত্র যে এই সতীদাহ প্রথা নিবারণ করেই ক্ষান্ত হননি, স্ত্রী শিক্ষার বিস্তার ঘটানোর জন্য, নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাদের স্বাধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি একাধিক পদক্ষেপও কিন্তু গ্রহণ করেছিলেন। পাশাপাশি যে জাতিভেদ প্রথার তিনি বিরোধিতা করেন এবং জাতিভেদ প্রথার বিরোধিতাকে কেন্দ্র করে তিনি বজ্র সূচি বলে একটি গ্রন্থ, সেটিকে কিন্তু বাংলায় অনুবাদ করেন এবং যে অসবর্ণ বিবাহ তাকে তিনি সমর্থন করেন। এগুলো আমাদের আলোচনা করতে হবে সমাজ সংস্কারের ক্ষেত্রে। এরপরে দেখো রয়েছে এটা শিক্ষা সংস্কার। তাই এক কথা রামমোহন ছিলেন শিক্ষা বিস্তারের একজন সমর্থক। হ্যাঁ, তিনি ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিলেন এবং সেক্ষেত্রে এই যে প্রেসিডেন্সি কলেজ বা হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার নাম জড়িয়ে আছে। ডেভিড হেয়ার, যিনি ভারতবর্ষে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, স্কুল পাঠ্য বই প্রকাশ করেন এবং বাংলাদেশের শিক্ষা জগতে তিনি একটা বিশিষ্ট নাম ডেভিড হেয়ার। সে ডেভিড হেয়ারকে কিন্তু তাকে অনেকভাবে সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায় বিভিন্নভাবে। যারা রামমোহন কলকাতাতে নিজে
একটি ইংরেজি বিদ্যালয় কিন্তু পরিচালনা করতেন 1816 খ্রিস্টাব্দ নাগাদ। তা এই এগুলোর পাশাপাশিও যে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে যখন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট তৈরি করেন, যার এখন বর্তমানে স্কটিশ চার্চ কলেজ, এটি তৈরি করার সময়ও কিন্তু রামমোহন তাকে নানাভাবে সাহায্য করেন। এছাড়া 1823 খ্রিস্টাব্দ নাগাদ এই রামমোহন তখন বড়লাট ছিলেন লর্ড আমহার্স্ট, তাকে একটি চিঠি দেন, যে চিঠিতে বলা হচ্ছে বা যে চিঠির মাধ্যমে তিনি ভারতবর্ষে বিভিন্ন ধরনের পাশ্চাত্য যেসব বিষয়গুলো রয়েছে, সাবজেক্টগুলো রয়েছে, যেমন এক্ষেত্রে বলা যায় যে প্রকৃতি বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, হ্যাঁ, রসায়ন, এগুলো কিন্তু ভারতবর্ষে এগুলোর মানে পঠন পাঠন শুরু করার জন্য তিনি একটি আবেদনপত্র পাঠান। এবং আধুনিক ভারতের ক্ষেত্রে, আধুনিক ভারতের ইতিহাসে তার এই যে চিঠিটি, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি দলিল। তো এটা আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। এরপরে দেখো, তাহলে শিক্ষা সংস্কার বললাম, এরপর তার অর্থনৈতিক চিন্তা। তা রামমোহনের অর্থনৈতিক চিন্তা বলতে দেশের যে অর্থনৈতিক সংকট সম্পর্কে তিনি অবগত ছিলেন, এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য বা লবণের উপর তাদের যে একচেটিয়া বাণিজ্যের অধিকার, বা বলা যায় যে দেশীয় পণ্যের ওপর অত্যাধিক শুল্ক আরোপ, এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন। এছাড়া রায়তওয়ারি ব্যবস্থা, চিরস্থায়ী ব্যবস্থায় কৃষকদের যে দুর্দশা, সে সম্পর্কেও কিন্তু তিনি সচেতন ছিলেন। জমিদারদের যে খাজনা দিতে হতো, সেই খাজনা হ্রাসের দাবি করেন, এবং কৃষকদের খাজনা কমিয়ে সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু দাঁড় করানোর কথা তিনি বলেছিলেন। এছাড়া ভারত থেকে যে বিপুল পরিমাণ সম্পদ ইউরোপে চলে গিয়েছিল, ইংল্যান্ডে চলে গিয়েছিল, যাকে আমরা বলি সম্পদের নির্গমন বা নিষ্কাশন, ড্রেন অফ ওয়েলথ, এটারও বিরুদ্ধে তিনি কিন্তু সোচ্চার হয়েছিলেন। তা অর্থনৈতিক ক্ষেত্রে তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষে বিদেশি পুঁজি অবশ্যই বিনিয়োগ হোক, তবে এই বিদেশি পুঁজি কারা বিনিয়োগ করবে? শিক্ষিত, ভদ্র, নিষ্ঠাবান, মানবিক যেসব ইউরোপিয়ানরা রয়েছে, তারা ভারতবর্ষে এসে স্থায়ী বসবাস করুক এবং এদেশের শিল্পায়নে বা অর্থনীতিতে তারা এগিয়ে আসুক, এইটাই তিনি কিন্তু চেয়েছিলেন। তার অর্থনৈতিক চিন্তা বলতে এটাই। এরপরে দেখো যেটা রয়েছে যে বাংলা ভাষা। তা বাংলা ভাষার ক্ষেত্রেও কিন্তু তিনি অনেক কাজ করেছিলেন, এবং আধুনিক বাংলা সাহিত্যের, গদ্য সাহিত্যের জনকও বলা হয় তাকে, কারণ তিনি সংবাদপত্রের মাধ্যমে তিনি এই বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটান। হ্যাঁ, জ্যোতি চিহ্ন, কমা, সেমি কমা, এগুলোর যে সঠিক ব্যবহার তিনি প্রথম তুলে ধরেন, এবং গুরু গম্ভীর যে মানে ভাবের মাধ্যমে কোনো প্রবন্ধ লেখার পদ্ধতি তিনি কিন্তু প্রথম নিয়ে আসেন। তা বাংলা গদ্য সাহিত্যকে তিনি প্রাণ বন্ধ করে তোলেন, এবং বাংলা গদ্য সাহিত্যের উন্নতির জন্য সংস্কৃত শব্দের ব্যবহারকে তিনি পরিহার করেন। তা এবং বিভিন্ন গ্রন্থ, যেমন বলা যায়, যেমন কট, কেশ, মান্ডুক্য, মুন্ডক, এরকম যে উপনিষদ, 5টি প্রধান উপনিষদ রয়েছে, সেগুলো তিনি বাংলা অনুবাদ করেন। এছাড়া বাংলায় বিভিন্ন সংবাদপত্রে, যেমন সংবাদ কৌমুদী, এইসব পত্র পত্রিকার মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যের, গদ্য সাহিত্যের যে একটা কাঠামো, একটা সরল কাঠামো জনগণের সামনে কিন্তু তুলে ধরেন। এজন্য ত্রিশঙ্কর সেন ইনি বলছেন যে রামমোহনের এই যে গদ্য সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো তার যে বক্তব্যের স্পষ্টতা, তিনি যেটা বলতে চাইছেন সেটা স্পষ্টভাবে কিন্তু তুলে ধরেছিলেন। যদি ডক্টর সুশীল কুমার সেন তাকে ভারতীয় গদ্য সাহিত্যের জনক হিসেবে মানেন না, তো সেসব তর্ক পড়ে। এরপরে রয়েছে সাংবাদিকতা। রামমোহন একজন ভালো সাংবাদিক ছিলেন, এবং তার এই সাংবাদিকতায় অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরকম যেসব স্বনামধন্য যারা ঐতিহাসিক মানে সাংবাদিকরা ছিলেন, তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন এই রামমোহনের দ্বারা। এবং রামমোহন বাংলা, ফার্সি এবং ইংরেজি ভাষায় বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করেন, সংবাদপত্র বিশেষ করে, যেমন আমরা বলতে পারি মিরাতুল আকবর ফার্সি ভাষায়, বাংলা ভাষায় সংবাদ কৌমুদী, এটা 1821 এবং 1822 সালে এইসব সংবাদপত্র তিনি প্রকাশ করেন। এবং সংবাদপত্রের মধ্যে দিয়ে তিনি তার এই যে ধর্ম সংস্কার, সমাজ সংস্কার, তার নিজস্ব যেসব চিন্তা ভাবনা এবং ধর্মীয় গোড়ামি, এগুলোর বিরুদ্ধে কিন্তু জনমত গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি স্বাধীনভাবে মত প্রকাশ করা এবং সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতার পক্ষে কিন্তু তার চিন্তা ভাবনা বা সেই আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। এই সময় ভারত সরকার অর্ডিন্যান্স জারি করে একটা সংবাদপত্রের উপরে,
হ্যাঁ, যেটা সংবাদপত্রকে কণ্ঠরোধ করা হয়। তাই এর বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে এবং ব্রিটিশ পার্লামেন্টেও কিন্তু একটি প্রতিবেদন জমা করেন এর বিরুদ্ধে, এগুলোর অবসানের জন্য। তাই সাংবাদিকতারও জনক বলা হয় তাকে, ভারতীয় সাংবাদিকতার জনক বলা হয়। এরপরে দেখো আন্তর্জাতিকতা। আন্তর্জাতিকতা বলতে এই যে রামমোহনকেই ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক মানুষ বলা হয়, তার কারণ তিনি প্রথম ভারতীয়দের মধ্যে এই আন্তর্জাতিক যেসব ঘটনা ছিল সেই ঘটনাগুলির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব, এগুলোর দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভলতেয়ার, রুশো, মন্তেস্কু, গিবন, বেনথাম এনাদের রচনার দ্বারা তিনি কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন। নেপলসে যখন বিদ্রোহ 1820 খ্রিস্টাব্দ নাগাদ যখন ব্যর্থ হয় নেপলসের বিদ্রোহ, তিনি কিন্তু খুব গভীরভাবে মর্মাহত হয়েছিলেন এবং সামাজিকভাবে মেলামেশা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। পরে দেখা যাচ্ছে যে দক্ষিণ আমেরিকায় যে স্পেনীয় উপনিবেশগুলো ছিল তার বিরুদ্ধে যখন সেখানে গণ আন্দোলন হয়, সেই গণ আন্দোলন যখন দক্ষিণ আমেরিকার দেশগুলো যখন স্বাধীন হয় বা সাফল্য লাভ করে স্পেনের গুলিতে, তখন তার উৎসাহে, মানে তার সেই সাফল্যের উৎসাহে তিনি কিন্তু কলকাতা টাউন হলে একটি ভোজ সভার আয়োজন করেছিলেন। এছাড়া যে জুলাই বিপ্লব হয়েছিল 1830 সালে, সেই জুলাই বিপ্লবেরও তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। তা রামমোহন প্রথম মানে এই যে সারা বিশ্বের মানুষের মুক্তির কথা, মুক্তির আদর্শে বিশ্বাসী ছিলেন, গণতন্ত্র, সাম্য, সৌভ্রাতৃত্বের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং তিনি সারা বিশ্বে একটা আন্তর্জাতিক সরকার, যেটা ইউনাইটেড ব্যাপারটা আছে, যেটা ইউনাইটেড নেশন, এই বিষয়টার কনসেপ্টটা কিন্তু প্রথম এই রামমোহনের মাথায় এসেছিল। তাই রামমোহনকে এই জন্য আচার্য ব্রজেন্দ্রনাথ শীল তাকে বলেছেন যে বিশ্ব মানব বলে কিন্তু তাকে মানে অভিহিত করেছেন। এছাড়া রামমোহন সম্পর্কে আরেকজন বিশেষজ্ঞ রয়েছেন দিলীপ কুমার বিশ্বাস, তাকে বিশ্ব পথিক বলেও কিন্তু অভিহিত করেছেন। তো এই বিষয়টা, এই আন্তর্জাতিকতাবাদের বিষয়টি নিয়ে কিন্তু এই পয়েন্টে আলোচনা করতে হবে। এর পরের পয়েন্টে দেখো রয়েছে সীমাবদ্ধতা। দেখো রামমোহনের যে অনুগামী বা অনেক ইতিহাস প্রেমী লোকেরাও তার সমালোচনাও করেছেন, আবার তার কিন্তু বিরোধিতাও করেছেন। যেমন আমরা এখানে প্যারীচাঁদ মিত্র এর কথা বলতে পারি, ব্রজেন্দ্রনাথ শীলের কথা বলতে পারি, জওহরলাল নেহরুর কথা বলতে পারি, আমরা মহাত্মা গান্ধীর কথা বলতে পারি। এনারা কিন্তু রামমোহনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তবে রমেশচন্দ্র মজুমদার রামমোহনের এই যে ধর্ম, সমাজ এবং শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তার যে অবদান, সেই অবদানকে কিন্তু তিনি স্বীকার করেননি এবং তাকে ভারতের যে জনক বলা হয় এটাকেও তিনি কিন্তু মানেননি। আমেরিকান এক ঐতিহাসিক রয়েছে ডেভিড কক্স, তিনি বলছেন যে রামমোহন কখনোই আধুনিক ভারতের জনক ছিলেন না, কারণ যে নবজাগরণের কথা বলা হয় সেটি কোনো একজন ব্যক্তির অবদান নয়, এটা অনেক ব্যক্তি বিশেষের অবদান। তা যাই হোক, ঈশ্বর সমালোচনা সত্ত্বেও বলা যায় যে রামমোহন ভারতের আধুনিক মানুষ ছিলেন, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন। কারণ ঔপনিবেশিক কাঠামোর মধ্যে থেকেই কিন্তু তাকে এইসব কাজ করতে হয়েছিল। তিনি এই জন্য ডক্টর সলিউদ্দিন তিনি বলছেন যে রামমোহন ছিলেন একজন সতর্ক সংস্কারক, ইনি কিন্তু উগ্রবাদী কোনো বিপ্লবী নন। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য পরে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক ম্যাক্স মুলার তাকে বলছেন যে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে জীবনধারার মধ্যে যে সংমিশ্রণ ঘটানো হয়েছিল তার জনক ছিলেন কিন্তু এই রাজা রামমোহন রায়। তাই পার্সিবাল হিস্পিয়ারও কিন্তু অনেকটা এগিয়ে বলছেন যে আধুনিক ভারতের স্রষ্টা ছিলেন এই রাজা রামমোহন রায়। বিপান চন্দ্র তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে আধুনিক ভারতের রাজনৈতিক ইতিহাসের যতগুলো উজ্জ্বল নক্ষত্র রয়েছে তার মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন উজ্জ্বল জ্যোতিতে ভাস্বর, মানে সবার থেকে এগিয়ে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। সীমাবদ্ধতায় তার সীমাবদ্ধতার দিকটাও দেখাতে হবে, তার চরিত্রের মধ্যে যে বৈপরীত্য ছিল সেগুলো দেখাতে হবে, পাশাপাশি তাকে কে বা কারা বিরোধিতা করছেন সেটাও দেখাতে হবে, এবং পাশাপাশি যেসব জ্ঞানী গুণী ব্যক্তিরা তার প্রশংসা করেছেন, শ্রদ্ধা করেছেন তাকে, সেই বিষয়টিকে উল্লেখ করতে হবে। সীমাবদ্ধতা একটা বড় পাঠ, এটা অবশ্যই ভালো করে লিখতে হবে, এটাই উপসংহার। তাহলে দেখো এখানে আরেকবার শর্টে বলে দিই যে প্রথমে ভূমিকা এবং শেষে সীমাবদ্ধতা, মাঝে ধর্ম সংস্কার, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, এই তিনটি সংস্কার নিয়ে কিন্তু আমাদের মেন প্রশ্ন। এই তিনটি সংস্কার যেমন করতে হবে, পাশাপাশি অর্থনৈতিক চিন্তা কি ছিল, বাংলা ভাষায় তার অবদান কি, সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদান কি, আন্তর্জাতিকতাবাদের ক্ষেত্রে তার অবদান কি, এই বিষয়গুলো কিন্তু আলোচনা করতে হবে। তো এই নোটসটা কিভাবে তোমরা লিখবে 500 ওয়ার্ডের মধ্যে, সেই নোটসটি আমি নিজে লিখে তোমাদের সামনে আমি এখন হাজির করবো অন স্ক্রিনে। আমরা এবার সেই নোটসটি নিয়ে কিন্তু এবার আলোচনা করব।
হিস্ট্রি অনার্স জেনারেল 4th সেমিস্টার CCGE 4 প্রশ্নমান 10। প্রশ্নটি হচ্ছে বাংলা শিক্ষা ধর্ম সমাজ সংস্কারের আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো, রাজা রামমোহন রায় 1772 থেকে 1833 ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ, দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, আধুনিক ভারতের জনক, ফাদার অব মডার্ন ইন্ডিয়া প্রভৃতি নানা অভিধায় ভূষিত করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক বলে সম্মান জানিয়েছেন। তার মতে রামমোহন রায় ভারতবর্ষে আধুনিক যুগের সূচনা করেন। পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক। অনেকের মতে তিনি হলেন আধুনিক ভারতের ইরাসমাস। ডক্টর বিপিনচন্দ্র তাকে নবজাগরণের কেন্দ্রবিন্দু, দ্য সেন্ট্রাল ফিগার অফ ইন দিস অ্যাওয়েকিং বলে অভিহিত করেছেন। আজ আমাদের সাহিত্য, ধর্ম, শিক্ষা, বিজ্ঞান, সমাজনীতি, রাষ্ট্রনীতি যাকেই আমরা আধুনিক বলি না কেন, রামমোহন হলেন তারই অগ্রদূত। নাম সর্বস্ব মুঘল সম্রাট দ্বিতীয় আকবর 1806 থেকে 1837 তাকে রাজা উপাধি দেন। তো এটা নিয়ে কিন্তু আমাদের ফার্স্ট প্যারা। এরপরে সেকেন্ড প্যারাতে দেখো ধর্ম সংস্কার নিয়ে কি বলা হচ্ছে। প্রচলিত আচার অনুষ্ঠান সর্বস্ব পৌত্তলিক হিন্দু ধর্ম, নানা কুসংস্কার, লোকাচার এবং পুরোহিততন্ত্রের স্বৈরাচারী ও মূঢ় আচরণে তিনি মর্মাহত হন। বিভিন্ন ধর্মশাস্ত্র পাঠের ফলে তিনি একেশ্বরবাদী নিরাকার ব্রহ্মবাদের সমর্থক হয়ে ওঠেন। হিন্দু শাস্ত্রাদি থেকে উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে পৌত্তলিকতা, পুরোহিততন্ত্র, লোকাচার বা অনুষ্ঠান সর্বস্বতা হিন্দু ধর্মের মূল কথা নয়। হিন্দু শাস্ত্র মতে নিরাকার ব্রহ্মের উপাসনাই শ্রেষ্ঠ ধর্ম এবং একেশ্বরবাদী হলো সকল ধর্মের মূল কথা। 1803 খ্রিস্টাব্দে বহু দেবতা দেববাদের বিরুদ্ধে একেশ্বরবাদের সমর্থনে ফার্সি ভাষায় তিনি একটি পুস্তক রচনা করেন। তার নাম তুহাফাত উল মুহাহিদ্দিন বা একেশ্বরবাদীদের প্রতীক। এই পুস্তিকার মাধ্যমে তিনি বহু দেববাদ, পৌত্তলিকতা, অলৌকিকত্ব বা অবতারবাদের বিরুদ্ধে তীব্র আঘাত হানেন। তার ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য 1815 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় তার বন্ধু অনুগামীদের নিয়ে আত্মীয় সভা স্থাপন করেন। এই সভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, নন্দকিশোর বসু, রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রমুখ ব্যক্তি। এখানে নিত্য বেদ পাঠ ও ব্যাখ্যা করা হতো। রামমোহন বাংলা ভাষায় বেদান্তের ভাষ্য রচনা করেন এবং ইস্কট, কেন, মান্ডুক প্রভৃতি 5টি প্রধান উপনিষদের বাংলা অনুবাদ করে তার মতবাদ প্রচারে ব্রতী হন। রামমোহনের প্রচারের ফলে রক্ষণশীল হিন্দু সমাজে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এই কারণে তাকে উৎসবানন্দ বিদ্যাবাগীশ, সুব্রহ্মণ্য শাস্ত্রী এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হতে হয় এবং তিনি তাদের সহজেই জয়যুক্ত হন। বৈদান্তিক একেশ্বরবাদ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে 1825 খ্রিস্টাব্দে তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ 1830 নাম ধারণ করে। এর প্রধান উদ্দেশ্য ছিল পৌত্তলিকতা পরিহার করে নিরাকার পরমব্রহ্মের উপাসনা। কেবলমাত্র ধর্ম সংস্কারই নয়, তিনি খ্রিস্টান মিশনারিদের বিভ্রান্তিকর কার্যকলাপ, হিন্দু ধর্ম সম্পর্কে অপপ্রচার এবং দারিদ্র্যের সুযোগ নিয়ে হিন্দুদের ধর্মান্তরকরণ প্রভৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। 1820 খ্রিস্টাব্দে তিনি প্রিসেপ্টস অব জিসাস নামক পুস্তিকায় যীশুখ্রিস্টের দেবত্ব, অবতারবাদ বা অলৌকিকত্ব এবং খ্রিস্ট ধর্মের ত্রিতত্ত্ববাদ প্রভৃতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এইভাবে একদিকে তিনি যেমন হিন্দু ধর্মের গোড়ামির বিরুদ্ধে সমালোচনা করেন, তেমনি অপরদিকে মিশনারিদের আক্রমণের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করেন। পরের পয়েন্ট দেখো, সমাজ সংস্কার। রামমোহন সংস্কারমুক্ত যুক্তিবাদী মন হিন্দু সমাজে প্রচলিত বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কৌলীন্য প্রথা, জাতিভেদ, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ প্রভৃতি বহুবিধ সামাজিক কুপ্রথার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। এগুলি নিবারণের জন্য সংবাদপত্রের মাধ্যমে তিনি প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। 1818 থেকে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন এবং জনমত গঠনে ব্রতী হন। এই উদ্দেশ্যে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন পুস্তিকা এবং সংবাদ কৌমুদী পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করেন। হিন্দু শাস্ত্র ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করেন যে সতীদাহ ধর্মবিরুদ্ধ ও অশাস্ত্রীয়। এই কুপ্রথা নিবারণের অনুরোধ জানিয়ে তিনি কলকাতায় 300 জন বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষরিত এক আবেদনপত্র বড়লাট উইলিয়াম বেন্টিকের কাছে জমা দেন। পরবর্তীকালে গভর্নর জেনারেল বেন্টিক এক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন 4 ডিসেম্বর 1829। কেবল প্রচলিত এই কুপ্রথার হাত থেকে নারীর জীবন রক্ষাই নয়, মর্যাদা সহকারে তাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টাও তিনি করেন। তিনি নারী পুরুষের সমান অধিকার, বিধবার পুনর্বিবাহ, স্ত্রী শিক্ষা বিস্তার, পুরুষের বহু বিবাহ রদ করার ব্যাপারেও উদ্যোগী হন। হিন্দু নারীর দায়াধিকার সম্পর্কে তিনি প্রথম মতামত ব্যক্ত করেন। তিনি জাতিভেদ প্রথার প্রবল বিরোধী ছিলেন এবং এই প্রথার বিরুদ্ধে বজ্রসূচি গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশ করেন। তিনি অসবর্ণ বিবাহ সমর্থন করেন। পরের পয়েন্ট দেখো, শিক্ষা সংস্কার। রামমোহন রায় শিক্ষা বিস্তারের একজন উৎসাহী সমর্থক ছিলেন। তিনি মনে করতেন যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে তিনি কতটা যুক্ত ছিলেন তা বিতর্কের বিষয়, কিন্তু তিনি নিজ ব্যয় কলকাতায় একটি ইংরেজি বিদ্যালয় পরিচালনা করতেন। 1816 ডেভিড হিয়ারের শিক্ষা বিস্তারের কাজে তিনি তার
অন্যতম প্রধান সহায়ক ছিলেন। রামমোহন রায় প্রতিষ্ঠিত ইংরেজি বিদ্যালয়ে তার বেদান্ত কলেজ, হেয়ারের বিদ্যালয়ে পাশ্চাত্য সমাজবিজ্ঞান, পদার্থবিদ্যা শিক্ষা দেওয়া হতো। 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে লিখিত এক পত্রে তিনি ভারতবর্ষে গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, রসায়ন, অস্থিবিদ্যা ও পাশ্চাত্য দর্শন শিক্ষা দেওয়ার দাবি জানান। তার লিখিত এই পত্রটি ভারতীয় নবজাগরণের ইতিহাসের মূল্যবান দলিল। 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ কলকাতায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলে রামমোহন ছিলেন তার প্রধান সহায়ক। এর পরের পয়েন্ট দেখো, অর্থনৈতিক চিন্তা। রামমোহন দেশবাসীর অর্থনৈতিক সমস্যা সম্পর্কে সচেতন ছিলেন। তিনি এদেশে কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার, লবণের উপর কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার, দেশীয় পণ্যের উপর কোম্পানির অধিক শুল্ক আরোপ এবং ভারতীয় সম্পদের নির্গমন বা ড্রেন এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তোয়ারি ব্যবস্থার কুফল সম্পর্কে পূর্ণ সচেতন ছিলেন। তিনি কৃষকদের খাজনার হার হ্রাস এবং তা চিরদিনের জন্য নির্দিষ্ট করার দাবি জানান। জমিদারদের স্বার্থ রক্ষার জন্য তিনি জমিদারদের দেয় খাজনার পরিমাণ হ্রাসের কথা বলেন এবং নিষ্কর জমির উপর কর ধার্যের সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি মনে করতেন যে ভারতীয় সম্পদের নির্গমন রোধ এবং ভারতের শিল্পে বিদেশি পুঁজি বৃদ্ধির জন্য সৎ, শিক্ষিত ও ধনবান ইউরোপীয়দের এদেশে স্থায়ীভাবে বসবাসে উৎসাহ দেওয়া উচিত। এর পরের পয়েন্ট দেখো, বাংলা ভাষা। বাংলা ভাষার ক্ষেত্রে কি করছেন? বাংলা গদ্য বিকাশে রামমোহনের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। প্রকৃত অর্থে কোনো সাহিত্য গ্রন্থ রচনা না করলেও হিন্দু ধর্ম সংস্কার এবং একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি বেশ কিছু পুস্তিকা, উপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। তার বেদান্ত গ্রন্থ এবং গৌড়ীয় ব্যাকরণ অতি উল্লেখযোগ্য গ্রন্থ। বঙ্গদূত, ব্রাহ্মণ, সেবধী, সংবাদ কৌমুদী প্রভৃতি সংবাদপত্র মারফত তিনি বাংলা ভাষার নির্মাণের কার্যে ব্রতী হন। তার রচিত গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় বাঙালি লিখিত প্রথম ব্যাকরণ। এই গ্রন্থটি আধুনিক পণ্ডিতদেরও প্রশংসা অর্জন করেছে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারের কাজে তিনি শ্রীরামপুর মিশনারিদের নানাভাবে সাহায্য করেন। বাংলা ভাষায় কমা, সেমিকোলন প্রভৃতি জ্যোতিষিহ্নের ব্যবহারের রীতি তিনি প্রথম প্রবর্তন করেন। রামমোহন বাংলা ভাষাকে সাধারণের বোধগম্য করার উদ্দেশ্যে সংস্কৃত শব্দ ব্যবহারের বিরোধী ছিলেন। বাংলা ভাষায় গুরুগম্ভীর বিষয় নিয়ে প্রবন্ধ রচনার রীতিও তিনি প্রবর্তন করেন। ডক্টর ত্রিপুরা শঙ্কর সেন বলেন যে রামমোহনের রচনার বৈশিষ্ট্য হল চিন্তাধারার সুস্পষ্টতা, অনাবশ্যক শব্দের বর্জন, সুনির্বাচিত অর্থ ভূয়িষ্ঠ শব্দের প্রয়োগ। এসব সত্ত্বেও ডক্টর সুশীল কুমার দে রামমোহনকে বাংলা গদ্য সাহিত্যের জনক হিসাবে চিহ্নিত করতে রাজি নন। পরের পয়েন্ট, সাংবাদিকতা। রামমোহনকে আধুনিক ভারতীয় সাংবাদিকতার জনক বলা যায়। ডক্টর বিপানচন্দ্র মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলেন যে রামমোহন ভারতের সাংবাদিকতার ক্ষেত্রে একজন অগ্রদূতের ভূমিকা নিয়েছিলেন। তিনি বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি ভাষায় সংবাদপত্র প্রকাশ করেন। জনসাধারণের মধ্যে সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি বিষয়ক জ্ঞানের প্রচার এবং শাসক সম্প্রদায়ের জনগণের দুর্দশা সম্পর্কে অবহিত করাই ছিল এই সংবাদপত্রগুলির উদ্দেশ্য। তার প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত সংবাদ কৌমুদী 1821 এবং ফার্সিতে প্রকাশিত মিরাত উল আকবর 1822 উল্লেখযোগ্য। সংবাদপত্রের কন্ট্রোল করার উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে সরকার প্রেস অর্ডিন্যান্স জারি করে বলেন যে সংবাদপত্র প্রকাশের পূর্বে পত্রিকার মালিক ও সম্পাদককে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে আপত্তি জানিয়ে তিনি সুপ্রিম কোর্ট ও ব্রিটিশ মন্ত্রিসভার কাছে প্রতিবাদপত্র পাঠান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা ও নির্ভীক স্বাধীন মতামত প্রকাশের আদর্শে বিশ্বাসী ছিলেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, মতিলাল ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, দ্বারকানাথ ঠাকুর প্রমুখ সংবাদপত্র সেবীরা তার আদর্শে উদ্বুদ্ধ হন। পরের পয়েন্ট দেখো, আন্তর্জাতিকতা। রামমোহন রায় আন্তর্জাতিকতার আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ভারতবর্ষে তিনি আন্তর্জাতিক ঘটনাবলীর গুরুত্ব অনুধাবনে সক্ষম হয়েছিলেন। ভলতেয়ার, গিবন, হিউম, বেনথামের রচনা এবং আমেরিকায় মুক্তিযুদ্ধ, ফরাসি বিপ্লবের আদর্শে তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিলেন। বিশ্বের প্রতিটি দেশে স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদের প্রতি তার প্রবল সমর্থন ছিল এবং তিনি সকল জাতির মুক্তি কামনা করতেন। 1821 খ্রিস্টাব্দে নেপলসে বিদ্রোহ ব্যর্থ হওয়ার সংবাদে তিনি গভীর মর্মাহত হন। স্পেনীয় আমেরিকার গণবিপ্লবের সাফল্যে উপলক্ষে তিনি কলকাতার টাউন হলে এক ভোজসভার আয়োজন করেন। 1823 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লবের সাফল্যে তিনি উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আসলে রামমোহনের কাছে সমগ্র মানব সমাজ ছিল একটি বিশাল পরিবার। বিশ্বশান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য সম্ভবত তিনিই প্রথম একটি আন্তর্জাতিক সরকার প্রতিষ্ঠার কথা চিন্তা করেন। তার এই বিশ্বজনীন মনোভাবের জন্য আচার্য ব্রজেন্দ্রনাথ শেল তাকে বিশ্বমানব বা ইউনিভার্সাল ম্যান বলে অভিহিত করেছেন। বিশিষ্ট রামমোহন বিশেষজ্ঞ অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস তাকে বিশ্ব প্রতীক বলে আখ্যায়িত করেছেন। এর পরের শেষ পয়েন্ট, সীমাবদ্ধতা। রামমোহনের কৃতিত্বের মূল্যায়ন নিয়ে পণ্ডিত সুধী মহলে নানা পরস্পর বিরোধী মতামত প্রচলিত আছে। কিশোরীচাঁদ মিত্র, প্যারীচাঁদ মিত্র, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী সকলেই তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন। অপরদিকে তার জীবদ্দশাতেই অনেকে তার বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার ধর্ম, সমাজ, শিক্ষা ও আধুনিকতার বগ্রদূত হিসাবে রামমোহনের সকল কৃতিত্বকে অস্বীকার করেছেন। মার্কিন ঐতিহাসিক ডেভিড কপ রামমোহনকে কখনোই আধুনিক ভারতের জনক বলতে রাজি নন। তার মতে 19 শতকে নবজাগরণ কোনো ব্যক্তি বিশেষের অবদান নয়, তার জীবন ও কর্মে নানা স্ববিরোধিতা দেখা যায়। এইসব বিরূপ সমালোচনা সত্ত্বেও তাকে নিঃসন্দেহে নবভারতের অগ্রদূত হিসেবে চিহ্নিত করা যায়। আমাদের মনে রাখতে হবে যে তিনি ছিলেন সমাজ সংস্কারক, বিপ্লবী নন। এ কারণে
কারণে তিনি প্রচলিত ধর্ম সকল সামাজিক রীতিনীতিকে বিসর্জন দিতে পারেননি। ঐতিহাসিক সালাউদ্দিন আহমেদ বলেন যে তিনি ছিলেন একজন সতর্ক সংস্কারক, উগ্র বিপ্লবী বাদী নন। অধ্যাপক ম্যাক্স মুলারের মতে রামমোহনই প্রথম প্রাচ্য পরিচিতের জীবন তরঙ্গের মধ্যে সমন্বয় সাধন করেন। ঐতিহাসিক পার্সিভালি স্পিয়ার তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। ডক্টর বিপানচন্দ্র বলেছেন, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতীয় আকাশে রামমোহন রায় উজ্জ্বলতম নক্ষত্র রূপে ভাস্বর ছিলেন। তো এই ছিল রামমোহন রায়ের শিক্ষা, ধর্ম এবং সমাজ সংস্কারের নোটটি। তোমরা এটি কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিদ্যাসাগর এবং রামমোহন থেকে এই দুটো থেকে কিন্তু একটা অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। তা এই ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক করো, এবং কোনো কিছু জানানোর থাকলে, কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর তোমরা চ্যানেলকে তো সাবস্ক্রাইব করবেই এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে।